আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা তোমাদের উদ্ভিদ বিজ্ঞান দ্বিতীয় অধ্যায় কোষ বিভাজন এই অধ্যায়ের দুটি প্রশ্নের সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই দুটি প্রশ্ন সমাধান করলে আমাদের গত ক্লাস সহ মোট 4টি প্রশ্নের সমাধান হবে এবং আশা করছি এই চ্যাপ্টার থেকে যে সম্ভাব্য যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো কভার হবে ইনশাআল্লাহ। তো আমরা একটি একটি করে আসি। প্রথমে দেখো 1 নাম্বার যে উদ্দীপকটি আছে ধাপ এ ধাপ বি, তাহলে বোঝা যাচ্ছে আসলে ধাপ এ এটার পরবর্তী ধাপটি হচ্ছে আসলে ধাপ বি। এখন দেখো ধাপ এ তে কিছু দেখাচ্ছে না, বাট বি তে এই ছবিটা দেখেই বোঝা যাচ্ছে, যেহেতু দেখো এটি নীল এটি লাল, আমরা বুঝতে পারছি যখন ক্রোমোজোম গুলো জোড়া বাঁধে তখন তাকে আমরা বলি বাইভ্যালেন্ট বলি। আর এখানে দেখো প্রান্তীয় অংশে ক্রোমোজোম খন্ডাংশের বিনিময় হয়েছে, তার মানে হচ্ছে ধাপ বি তে যে ঘটনাটি ঘটেছে সেটা হচ্ছে ক্রসিং ওভার ঘটেছে এখানে। আর আমরা জানি ক্রসিং ওভার হচ্ছে প্যাকার্টিন উপপর্যায় এই ঘটনাটি ঘটে। তাহলে এখন যদি প্রশ্ন করা হয় তাহলে ধাপ এটা কি? এখন দেখো তোমরা এটা জানো, প্রোফেজ 1 যেটি আছে তার 5টি ধাপ কি কি? লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন এবং ডায়াকাইনেসিস। এখন দেখো ধাপ বি কে যেহেতু ক্রসিং ওভার ঘটেছে তাই ধাপ বি কে তোমাদের মনে হতে পারে প্যাকাইটিন, কিন্তু মনে রাখবে প্যাকাইটিন কিন্তু ক্রসিং ওভার ঘটে প্যাকাইটিনে, কিন্তু প্যাকাইটিনের শেষ পর্যায়ে অর্থাৎ হোমোলোগাস ক্রোমোজোম গুলো জোড়া বাঁধার পর নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে প্রথমে কাইজমা তৈরি হয়। কাইজমা তৈরি হওয়ার পর কিন্তু খন্ডাংশের বিনিময় ঘটে। সুতরাং হয়তোবা তোমাদের মনে হবে ধাপ বি তে যেহেতু ক্রসিং ওভার ঘটে সুতরাং এই ধাপটি প্যাকাইটিন, অবশ্যই তাহলে ধাপ এ কি হবে? জাইগোটিন। বাট না, মনে রাখবে ধাপ এ প্যাকাইটিন, ধাপ বি ক্রসিং ওভার, কারণ প্যাকাইটিন উপপর্যায়ে কিন্তু ক্রসিং ওভার ঘটে। সুতরাং প্যাকাইটিন উপপর্যায়ে যে কাইজমা তৈরি হয় তার রেজাল্ট কিন্তু হচ্ছে ক্রসিং ওভার। সুতরাং এটা ভুলে যাবে না, ধাপ এ কিন্তু জাইগোটিন নয়, ধাপ এ হচ্ছে প্যাকাইটিন। এবার অন্যদিকে আসছি, উদ্দীপক 2 সপুষ্পক উদ্ভিদের দেহকোষ ও জনন কোষের বিভাজন প্রক্রিয়া ভিন্নতর। আমরা এখান থেকে বুঝে যাচ্ছি তাহলে দেহকোষ যেটি, দেহকোষে যে বিভাজনটি ঘটবে বলেছে বিভাজন, সুতরাং সেটি হবে নিঃসন্দেহে মাইটোসিস। আর জনন মাতৃকোষে যে বিভাজনটি হবে সেটি নিঃসন্দেহে হবে মিয়োসিস। মনে রাখবে কখনোই জনন কোষে নয়, কারণ জনন কোষে মিয়োসিস বিভাজিত হয় না। কেন হয় না দেখো, কারণ জনন কোষ নিজে হচ্ছে হ্যাপ্লয়েড ক্রোমোজোমধারী। আর আমরা জানি মিয়োসিস প্রক্রিয়ায় নতুন যে কোষ তৈরি হয় সে কোষগুলোর ক্রোমোজোম সংখ্যা থাকে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক। সুতরাং যদি এই হ্যাপ্লয়েড কোষে মিয়োসিস হয় তাহলে সংজ্ঞা মোতাবেক নতুন যে কোষ হওয়ার কথা সেগুলো হবে হাফ এন। কিন্তু খেয়াল করো কখনোই ক্রোমোজোম সংখ্যা হাফ এন হওয়া সম্ভব নয়। সুতরাং যে কোষগুলো হ্যাপ্লয়েড, এবং হ্যাপ্লয়েড কোষ হচ্ছে জনন কোষ, হ্যাঁ খুব নিম্ন শ্রেণীর কিছু জীব আছে তার ক্ষেত্রে দেহকোষটাও হ্যাপ্লয়েড হয়। সুতরাং হ্যাপ্লয়েড কোষ মানে জনন কোষে কখনোই কি হবে না? মিয়োসিস হবে না। মিয়োসিস হয় মূলত 2 জায়গায়, এক হচ্ছে উচ্চ শ্রেণীর জীবের জনন মাতৃকোষে, খেয়াল করো উচ্চ শ্রেণীর জীবের জনন মাতৃকোষে মিয়োসিস হয়, এবং নিম্ন শ্রেণীর জীবের জাইগোটে হয়। অর্থাৎ নিম্ন শ্রেণীর কিছু জীব রয়েছে যাদের জাইগোটে ঘটে মিয়োসিস,
এবং নরমালি এটি ঘটে উচ্চ শ্রেণীর জীবের জনন মাতৃকোষে। অন্যদিকে মাইটোসিস ঘটে দেহকোষে, এবং যখন উচ্চ শ্রেণীর জীবে নিষেক ঘটে, সেই নিষেকের পর যে জাইগোটটি হয়, সেই জাইগোটটিও মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়েই ভ্রূণ সৃষ্টি করে। সুতরাং আমরা কখনো এই কথা বলবো না জনন কোষে মিওসিস ঘটে, অলওয়েজ মিওসিস ঘটে জনন মাতৃকোষে। এবার আমরা আসছি একটি একটি করে আমরা প্রশ্ন সমাধান করি। প্রথম প্রশ্নটি, নিউক্লিওসাইড কি? আমরা জানি নিউক্লিওসাইড কি, সংজ্ঞাটা আমরা সবাই জানি। সেটা কি ছিল? সেটা ছিল এভাবে, যখন রাইবোজ সুগার, সেটা ডিএনএ ক্ষেত্রে হচ্ছে ডিঅক্সি রাইবোজ সুগার, আর আরএনএ ক্ষেত্রে রাইবোজ সুগার, মূলত নামটি হচ্ছে পেন্টোজ সুগার। তাহলে পেন্টোজ সুগারের 1 নং কার্বনের সাথে যদি একটি নাইট্রোজেন বেস যুক্ত হয়, তখন তাকে নিউক্লিওসাইড বলে। আর মনে আছে কিনা, যদি 1 নং কার্বনের সাথে একটি নাইট্রোজেন বেস এবং 5 নং কার্বনের সাথে একটি অজৈব ফসফেট যুক্ত হয়, তখন তাকে বলা হয় নিউক্লিওটাইড। এবার আসছি, তাহলে আমরা নিউক্লিওসাইড এবং নিউক্লিওটাইড, এটা কিন্তু আমরা প্রথম চ্যাপ্টারে ওই সৃজনশীল প্রশ্ন আলোচনা করেছি। 2 নাম্বার, নিষেক ক্রিয়ার তাৎপর্য কি? যদিও এটা এই অধ্যায়ের প্রশ্ন না, আগেটাও ছিল না, তারপরে বলে রাখি। দেখো, নিষেক ক্রিয়ার তাৎপর্য কি, তার আগে আমরা মনে করো নিষেক কাকে বলে। মনে আছে? সেটা হচ্ছে শুক্রাণু নিউক্লিয়াসের সাথে ডিম্বাণু নিউক্লিয়াসের মিলনকে নিষেক বলে। অনেকে কিন্তু বলে শুক্রাণুর সাথে ডিম্বাণু মিলন, না, মনে রাখবে শুক্রাণুর সাথে ডিম্বাণুর মিলনকে নিষেক বলে না। কেন বলে না একটু বলি। সেটা হচ্ছে, যদি এটি হয় শুক্রাণু নিউক্লিয়াস এর ক্রোমোজোম সংখ্যা হ্যাপ্লয়েড, ক্রোমোজোম সংখ্যা হ্যাপ্লয়েড, খেয়াল করো, যখন দুটি কোষ মিলিত হয় প্রথমে তাদের অবস্থা হয় এমন। দেখো, এক্ষেত্রে কি হয়, প্রথমে কি হয়, প্রথমে দুটি কোষের প্রোটোপ্লাজম একত্রিত হয়, নিউক্লিয়াস কিন্তু একত্রিত হয় না। আর যদি বলি শুক্রাণুর সাথে ডিম্বাণুর মিলন, তাহলে এটি হচ্ছে নিষেক। দেখো, এই যখন দুটি কোষের প্রোটোপ্লাজমের মিলন ঘটে, হোক সেটা শুক্রাণু কিংবা ডিম্বাণু, কারণ শুক্রাণু ডিম্বাণু যাই বলি তারা কিন্তু কোষের বাইরে কিছু নেই, সুতরাং একে বলে প্লাজমোগ্যামি। খেয়াল করো, প্রোটোপ্লাজমের মিলনকে বলা হয় প্লাজমোগ্যামি। যে ক্ষেত্রে দেখো 2n না, কিন্তু n+n, এখনো কিন্তু নিউক্লিয়াস মিলিত হয়নি, এই দশাটিকে বলা হয় ডাবল হ্যাপ্লয়েড দশা। দেখো এরপর কি হয়, দেখো এরপরে কিন্তু নিউক্লিয়াস দুটি মিলে যায়, আর তখনই নিউক্লিয়াস যখন মিলিত হয়, নিউক্লিয়াসের এই মিলনকে বলা হয় ক্যারিওগ্যামি। আর যখনই ক্যারিওগ্যামি হয় তখন কিন্তু n+n থাকে না, তখন হয়ে যায় 2n বা ডিপ্লয়েড। সুতরাং নিষেক কিন্তু ডিপ্লয়েড অবস্থার তৈরি করে। সুতরাং যদি বলি শুক্রাণুর সাথে ডিম্বাণুর মিলনকে নিষেক বলে, তাহলে প্লাজমোগ্যামি হলো, ক্যারিওগ্যামি হলো না। সুতরাং নিউক্লিয়াস মিলিত না হলে কখনোই ক্যারিওগ্যামি হবে না, আর নিষেক কখনোই হবে না যদি না ক্যারিওগ্যামি না ঘটে। সুতরাং আমরা এভাবে বলবো, শুক্রাণু নিউক্লিয়াসের সাথে ডিম্বাণুর নিউক্লিয়াসের মিলনকে বলা হয় ক্যারিওগ্যামি। আর এই নিষেকটা কেন দরকার? কারণ যদি নিষেক না ঘটে কখনোই ডিম্বক থেকে বীজ হবে না, গর্ভাশয় থেকে ফল হবে না। তাহলে যদি ফল যদি না হয় তাহলে খাদ্য সংকট। কিন্তু তার চেয়ে বড় ব্যাপার, যদি নিষেক না ঘটে বীজ হবে না, যদি বীজ না হয় তাহলে যারা সপুষ্পক উদ্ভিদ যারা, তারা কখনোই বংশ বিস্তার করতে পারবে না। ফলে কি হবে, পৃথিবী থেকে যে উদ্ভিদ বা প্রাণীগুলোর, যে জীবগুলোর নিষেক ঘটবে না, সেই জীবগুলো পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাবে। সুতরাং যদি এক কথা বলতো, যদি আমরা এই প্রশ্নটি পরীক্ষায় 3 মার্কস বা 4 মার্কস আসে তখন লিখবো বড় করে, বাট এখানে এই কথাই লিখবো, সংজ্ঞা লিখবো প্রথমে, শুক্রাণু নিউক্লিয়াস এবং ডিম্বাণু নিউক্লিয়াসের মিলনকে নিষেক বলে, সংজ্ঞা চলে গেল। এবার নেক্সট সংজ্ঞা কি লিখবো, নিষেকের ফলে গর্ভাশয়টি ফল এবং ডিম্বকটি বীজে রূপান্তরিত হয়।
বীজের মাধ্যমে এই উদ্ভিদগুলো বংশ বিস্তার করে, যারা সপুষ্পক। যদি নিষেক না হতো বীজ উৎপাদিত হতো না, ফলে জীবের বংশ পরম্পরা বিলুপ্ত হয়ে যেত। সুতরাং জীবের বংশ রক্ষার জন্য বা প্রজাতির রক্ষার জন্য নিষেক অপরিহার্য। এবার আসছি, উদ্দীপকের ধাপ এ চিহ্নিত চিত্র সহ বর্ণনা করে। খেয়াল করো, ধাপ এ, আর এখানে ধাপ এ মানে হচ্ছে কিন্তু তাহলে কি পেলাম, এটি ক্রসিং ওভার, তার আগে যে ধাপটি সেটি হচ্ছে প্যাকাইটিন। এখন আসো, তাহলে তুমি প্যাকাইটিন এর চিত্র এবং বর্ণনা লিখে নাম্বার পাবে। কিভাবে একটু মনে করিয়ে দিই, মনে ছিল এই ধাপে হোমোলোগাস ক্রোমোসোম গুলো জোড়া বাঁধে, কখন, জাইগোটিনে। আর প্যাকাইটিন কি করে, হোমোলোগাস ক্রোমোসোমের প্রত্যেকটি ক্রোমাটিড সেন্ট্রোমিয়ার ব্যতীত অনুদৈর্ঘ্য ভাবে বা লম্বালম্বী ভাবে দুটি খণ্ডে বিভক্ত হয়। ফলে প্রত্যেকটি বাইভ্যালেন্টে দুটি সেন্ট্রোমিয়ার কিন্তু চারটি ক্রোমাটিড দেখা যায়। দুটি সেন্ট্রোমিয়ার এবং চারটি ক্রোমাটিড বিশিষ্ট গঠনটাকে বলে টেট্রাড। একই ক্রোমোজোমের ক্রোমাটিড গুলোকে বলে সিস্টার ক্রোমাটিড, আর ভিন্ন ক্রোমোজোমের ক্রোমাটিড গুলোকে বলা হয় নন সিস্টার ক্রোমাটিড। এরপরে ছিল এই ধাপে নন সিস্টার ক্রোমাটিড গুলো পরস্পরের সাথে যুক্ত হয়ে ইংরেজি এক্স অক্ষরের মতো গঠন সৃষ্টি করে, একে বলে কাইজমা। এই কাইজমা সৃষ্টি ডিপেন্ড করে এর বাহু দৈর্ঘ্যের উপর। বাহু দৈর্ঘ্য বেশি হলে কাইজমা একাধিক হতে পারে, আর একেবারে কখনো নাও হতে পারে। এই ধাপের শেষ দিকে যে জায়গায় ক্রোমোজোম গুলো যুক্ত হয় সে জায়গায় কি হয়, তারা জোড়া লেগে যায় এবং পরবর্তীতে গিয়ে সেখানে ক্রসিং ওভার ঘটে। এই এখন দেখো, ঠিক এই ধাপ এটা যদি তুমি ভুলে জাইগোটিন লিখো তাও নাম্বার পাবে। কিভাবে, তুমি এভাবে লিখতে হবে, তখন একটু ভাষা চেঞ্জ করতে হবে। কিভাবে, ধাপ বি, এখানে ক্রসিং ওভার ঘটেছে, দেখো তখন কিন্তু রেফারেন্স হবে এ না বি থেকে। ধাপ বি তে ক্রসিং ওভার ঘটেছে, যাহা ঘটে প্যাকাইটিন উপপর্যায়। খেয়াল করো, তাহলে এর পূর্বে ধাপটা কি হবে, জাইগোটিন। দেন তুমি জাইগোটিন লিখো, ফুল মার্কস পেতে পারবে যদি তুমি এভাবে বলো ধাপ বি তে ক্রসিং ওভার ঘটে। আর ক্রসিং ওভার ঘটে আমরা জানি কোথায়, প্যাকাইটিনে। তাহলে প্যাকাইটিনের পূর্বের যে ধাপটি বা ধাপ এটি হচ্ছে জাইগোটিন। এরপর তুমি জাইগোটিনে যদি বর্ণনা দাও ওই চিত্র, দেন তুমি ফুল মার্কস পাবে। এবার আসছি ঘ, বিশ্লেষণধর্মী প্রশ্নটা। উদ্দীপকের ধাপ বি তে সংগঠিত প্রক্রিয়াটির গুরুত্ব আমরা একদম সহজে জানি। বি মানে কি, ক্রসিং ওভার। তাহলে কি বলবো, ধাপ বি তে কি ঘটেছে, ক্রসিং ওভার ঘটেছে। তাকে বলে ক্রসিং ওভার, সংজ্ঞা লিখবো, হোমোলোগাস ক্রোমোসোম গুলোর নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে খণ্ডাংশের বিনিময়কে ক্রসিং ওভার বলে। আবার বলছি, হোমোলোগাস ক্রোমোজোমের নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে খণ্ডাংশের বিনিময়কে ক্রসিং ওভার বলে। তারপরে আমরা ক্যারেক্টার লিখবো, সরি এর ইম্পর্টেন্স লিখবো কি কি তোমরা পারো। তারপর দুইটা মনে করে দেয়া হচ্ছে, ক্রোমোজোম খণ্ডাংশের বিনিময় ঘটে, ফলে বৈশিষ্ট্য আদান প্রদান হয়। জিনের, যেহেতু ক্রোমোজোমের মধ্যে থাকে ডিএনএ, তার মধ্যে থাকে জিন, সুতরাং জিন আদান প্রদান হলে ক্যারেক্টারের আদান প্রদান হয়, ফলে নতুনত্ব আসে। যখন বারবার এই ঘটনা ঘটে তখন কি হয়, কিছু প্রজাতি পর বা কিছু সময় পর বা কয়েক প্রজন্ম পর নতুন একটি জাতের তৈরি হতে পারে। তাহলে মাতৃ জাত থেকে নতুন জাতের ভ্যারিয়েশন আসে। আবার ক্রোমোজোম ম্যাপিং এ তৈরি হয়, আমরা জিন তত্ত্বে কাজে লাগে। তোমরা পড়েছে এগুলো, আমরা একবার রিভিশন দিয়ে দিলে আমরা লিখতে পারবো ইনশাআল্লাহ। এবার আসছি উদ্দীপক 2 যে প্রশ্নটি রয়েছে, সেখানে উদ্দীপকটি হচ্ছে সপুষ্পক উদ্ভিদের দেহকোষ এবং জনন মাতৃকোষ বিভাজন প্রক্রিয়া ভিন্নতর। প্রথম প্রশ্ন আসছে, কাইজমা কি? দেখো, তাহলে কাইজমা আমরা জানি, মনে আছে, হোমোলোগাস ক্রোমোজোমের নন সিস্টার ক্রোমাটিড যখন পরস্পরের সাথে যুক্ত হয়ে ইংরেজি এক্স অক্ষরের মতো গঠন তৈরি করে, তখন তাকে বলা হয় কাইজমা। আবার বলছি, হোমোলোগাস ক্রোমোসোমের নন সিস্টার ক্রোমাটিড পরস্পরের সাথে যুক্ত হয়ে ইংরেজি এক্স অক্ষরের মতো যখন গঠন সৃষ্টি করে, তখন তাকে বলা হয় কাইজমা। সেকেন্ড প্রশ্ন, ট্রান্সলেশন প্রক্রিয়া বলতে কি বুঝো? ট্রান্সলেশন, দেখো কয়েকটি শব্দ ছিল পাশাপাশি, এটা ছিল রেপ্লিকেশন,
এটি ছিল রেপ্লিকেশন, অনুলিপন। এটা ছিল ট্রান্সক্রিপশন, এটি ট্রান্সলেশন। আবার মনে করে দিই, অনুলিপন ছিল ডিএনএ পলিমারেজ এনজাইমের সহায়তায় দ্বিসূত্রক ডিএনএ থেকে আরো দুইটি, অর্থাৎ একটি মাতৃ ডিএনএ থেকে দুটি নতুন ডিএনএ তৈরি করার প্রক্রিয়া ছিল রেপ্লিকেশন বা অনুলিপন। ট্রান্সক্রিপশন ছিল যে প্রক্রিয়ায় আরএনএ পলিমারেজ এনজাইমের সহায়তায় ডিএনএ দ্বিহেলিক্স কে কাজে লাগিয়ে বা ডিএনএ দ্বিহেলিক্স থেকে একটি এক হেলিক্স বা একটি এক সূত্রক আরএনএ তৈরি হয়, তাকে বলা হয় ট্রান্সক্রিপশন। আবার বলছি, যে প্রক্রিয়া আরএনএ পলিমারেজ এনজাইমকে কাজে লাগিয়ে দ্বিসূত্রক ডিএনএ থেকে এক সূত্রক আরএনএ সৃষ্টি হয়, তাকে বলা হয় ট্রান্সক্রিপশন। আর ট্রান্সলেশন কি, যেটা এখানে চেয়েছে, ট্রান্সলেশন হচ্ছে যে প্রক্রিয়ায় আরএনএ থেকে প্রোটিন সৃষ্টি হয়, অর্থাৎ আরএনএ থেকে প্রোটিন সৃষ্টির প্রক্রিয়াকে বলা হয় ট্রান্সলেশন। এবং এটা হলো জ্ঞানমূলক চলে গেল। অনুধাবনটা কি লিখবো, এই প্রক্রিয়ায় আরএনএ, কয়টা আরএনএ মনে রাখবেন, এখানে মূলত কাজ করে তিন ধরনের আরএনএ। এমআরএনএ মানে মেসেঞ্জার আরএনএ, টিআরএনএ ট্রান্সফার আরএনএ, আরআরএনএ রাইবোজোমাল আরএনএ। এখানে আরএনএ গুলো কি করে, এখানে আরএনএ গুলো অ্যামিনো অ্যাসিডের সহায়তায় বা একটির পর একটি অ্যামিনো অ্যাসিডকে সুনির্দিষ্ট স্থানে বসিয়ে প্রোটিন তৈরি করে। আবার বলছি, যে প্রক্রিয়ায় আরএনএ থেকে প্রোটিন তৈরি হয় তাকে বলা হয় ট্রান্সলেশন। এই প্রক্রিয়ায় এমআরএনএ, টিআরএনএ এবং আরআরএনএ যৌথ প্রসেসটাই, আরএনএ একটা কাজ করে, এমআরএনএ একটা কাজ করে, টিআরএনএ একটা কাজ করে। তারা একটির পর একটি অ্যামিনো অ্যাসিডকে সুনির্দিষ্ট স্থানে বসিয়ে অ্যামিনো অ্যাসিড গুলো সহযোগে প্রোটিন তৈরি করে। এবার আসছি গণামাজে প্রশ্নটি, উদ্দীপকের প্রথম প্রকার কোষ বিভাজনের প্রথম 4টি ধাপের চিহ্নিত চিত্র। খেয়াল করো, উদ্দীপকের প্রথম প্রকার কোষ বিভাজন আমরা একটু আগে বিশ্লেষণ করেছিলাম উদ্দীপকটি। উদ্দীপকের প্রথম যে কোষ বিভাজন তা হলো মাইটোসিস। প্রথম চারটি আমরা জানি মাইটোসিস কোষ বিভাজন হচ্ছে যে প্রক্রিয়া একটি মাতৃকোষ থেকে দুটি নতুন কোষ তৈরি হয়, তাকে বলা হয় মাইটোসিস কোষ বিভাজন। আর এই প্রক্রিয়া মাইটোসিসের নতুন যে কোষগুলো হয় মাতৃকোষ থেকে, সেই কোষগুলোর ক্রোমোজোম সংখ্যা থাকে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার সমান, তাই একে বলা হয় সমীকরণিক বিভাজন। আমরা জানি এটি 5টি ধাপে ঘটে। কি কি? প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। এভাবে লিখবো আমরা। তার পরীক্ষা কিভাবে লিখবো? উদ্দীপকে প্রথম প্রকার কোষ বিভাজনটি মাইটোসিস, যে প্রক্রিয়ায় একটি মাতৃকোষ জটিল এবং ধারাবাহিক প্রক্রিয়ার মাধ্যমে বিভাজিত হয়ে দুটি অপত্য কোষ তৈরি করে, তাকে বলে মাইটোসিস কোষ বিভাজন। এটি 5টি ধাপে ঘটে: প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। নিম্নে এর প্রথম 4টি ধাপ অর্থাৎ প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ ধাপে চিহ্নিত চিত্র অঙ্কন করা হলো। দেন আমরা ছবিগুলো এঁকে দিব এবং ফুল মার্কস পেয়ে যাবে ইনশাআল্লাহ। লাস্ট যে প্রশ্নটি আছে, উদ্দীপকে যে দু ধরনের কোষ বিভাজনের কথা বলা হয়েছে তাদের মধ্যে কোনো পার্থক্য আছে কি? মতামত। অর্থাৎ আমরা জানি উদ্দীপকে যে দুটি প্রকার কোষ বিভাজন বলা হয়েছে, একটি হচ্ছে দেহকোষ আর একটি হচ্ছে জনন মাতৃকোষ। আমরা জানি এই দুটি কোষের মধ্যে দেহকোষে ঘটে মাইটোসিস কোষ বিভাজন, অন্যটি জনন মাতৃকোষের মধ্যে ঘটে মিওসিস কোষ বিভাজন। সুতরাং এই যে আমরা এভাবে বলবো উদ্দীপকে দুটি কোষ বিভাজন হচ্ছে যথাক্রমে মাইটোসিস এবং মিওসিস। নিম্নে দুটির মাঝে, এরপর বলবো দুটির মাঝে মাইটোসিস এবং মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে পার্থক্য রয়েছে। নিম্নে সে পার্থক্যগুলো তুলে ধরা হলো। দেন আমরা মাইটোসিস মিওসিস পার্থক্য লিখে দিব। আমরা জানি পার্থক্যগুলো তোমরা জানো। দেহকোষ হচ্ছে মাইটোসিস হচ্ছে এই প্রক্রিয়া একটি কোষ থেকে হয় দুটি কোষ, মিওসিসে একটি কোষ থেকে হয় 4টি কোষ। মাইটোসিসে নতুন কোষে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষে ক্রোমোজোম সংখ্যার সমান হয়। মিওসিসে মাতৃকোষ থেকে নতুন কোষে ক্রোমোজোম সংখ্যা হয়ে যায় অর্ধেক। একে বলা হয় মাইটোসিসকে বলে সমীকরণিক বিভাজন, তাই একে বলা হয় মিওসিসকে বলা হয় হ্রাসমূলক বিভাজন। মাইটোসিস ঘটে দেহকোষে এবং ভ্রূণে জাইগোটে ঘটে, কিছু উচ্চশ্রেণী উদ্ভিদে জাইগোটে ঘটে। আর মিওসিস ঘটে কোথায়? মিওসিস ঘটে নিম্ন শ্রেণীর উদ্ভিদে জাইগোটে এবং উচ্চ শ্রেণীর উদ্ভিদের
জন্মমাত্রিক কোষে। মাইটোসিস ঘটে একটি ধাপে আর মিওসিস ঘটে দুটি ধাপে। কি কি? মিওসিস 1 এবং মিওসিস 2। যদিও আমরা জানি এর মধ্যে মিওসিস 1টা মূলত হ্রাসমূলক আর মিওসিস 2 হচ্ছে মূলত সমীকরণিক বা মাইটোসিসের মতোই। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা যে দুটি প্রশ্ন সলভ করলাম, এই দুটি প্রশ্নের মাধ্যমে আমাদের গতকালকে দুটো আজকে দুটি মিলে এই কোষ বিভাজন যে অধ্যায়টি রয়েছে তোমাদের দ্বিতীয় অধ্যায়, এই অধ্যায়ের মোটামুটি যে প্রশ্নগুলো পরীক্ষা আসার মতো রয়েছে সেগুলো কভার হয়। তবে এছাড়া তুমি দুটি প্রশ্ন তোমরা পড়ে নিবে, একটি হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনের গুরুত্ব আর হচ্ছে মিওসিস কোষ বিভাজনের গুরুত্ব। তো আমরা আশা করছি এই প্রশ্নগুলো বা এই ধরনের কোনো প্রশ্ন যদি পরীক্ষা আসে আমরা অবশ্যই আনসার করতে পারবো এবং ভালো মার্কস পাবে ইনশাআল্লাহ। ভালো থেকো, আসসালামু আলাইকুম।